সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তেল না পেয়ে ভোগান্তিতে চালকেরা। ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ৭০টি আসনে মোট ভোটার ১.৫ কোটি। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা। খেলা শুরু হবে সন্ধ্যা ৬:৩০টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে পেট্রোল পাম্প মালিকগণ ক্ষুব্ধ হয়ে পেট্রোল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। এদিকে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ধরনের পরিবহন চালকেরা। পেট্রোল পাম্পগুলোতে তেল না পেয়ে ঘুরে যাচ্ছেন তারা। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে। নওগাঁর সকল পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়েছে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৪৭ নেতাকর্মীর সবাই খালাস পেয়েছেন। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেয়। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার সময় ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা সবাই বিএনপি, ছাত্রদল ও যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে হাইকোর্ট সবাইকে খালাস দিয়েছে। পলিথিনের মতো যেসব প্লাস্টিক পণ্যের সহজেই বিকল্প বের করা যাবে তা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্লাস্টিক দূষণকে কম গুরুত্বপূর্ণ মনে করার কারণ নেই। জলবায়ু পরিবর্তনের সমস্যার সাথে প্লাস্টিকও জড়িত। প্লাস্টিক ব্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে বলেও জানান তিনি। ফিনল্যান্ড সরকারের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এরই মধ্যে তারা প্লাস্টিক ব্যবহার কমানোর বিষয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। রেডিলি অ্যাভেইলেবল অল্টারনেটিভ আছে, অর্থাৎ সহজেই বিকল্প আছে, সেটা আমরা এখন বন্ধ করে দেব। যেটা আমাদের বিকল্পটাকে মার্কেটে আনতে একটু সময় লাগবে, সেটা আমরা একটা ফেজ আউট টাইম ঠিক করব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার দুপুরে এই আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য ও শান্তি, কল্যাণ কামনা করা হয়। প্রায় ২০ মিনিটের মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এর আগে সকাল ৯:৩০টায় হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এ বয়ানের পর নসিহত করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। বয়স ও অসুস্থতা জনিত কারণে এবারের ইজতেমার ২ ধাপে মোট ৭ জন মুসল্লি মারা গেছেন। গাজীপুরের কালীগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে নরসিংদী থেকে শশাভুজায় একটি পিকআপ গাজীপুর ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুর যাচ্ছিল। কালীগঞ্জের মৈশাইর এলাকায় পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এদিকে গতরাতে টঙ্গী কালীগঞ্জ ঘোড়াশাল বাইপাস সড়কের বালিগাঁও এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আলামিন নামে এক যাত্রী নিহত হয়। ভারতের রাজধানী দিল্লিতে আজ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৭০ আসনের এই নির্বাচন একদিনেই সম্পন্ন হবে। ভোটে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এবার ১৩,৭৬৬টি কেন্দ্রে মোট
ভোট দেবেন 1,56,00,000 ভোটার। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে দিল্লি জুড়ে মোতায়েন করা হয়েছে 35,000 পুলিশ। আগামী 8 ফেব্রুয়ারি ভোট গণনার শেষে ফল জানা যাবে। এবারের ভোটে দিল্লির ক্ষমতায় আম আদমি পার্টি টানা চতুর্থবারের মতো আসবে, নাকি 27 বছর পরে বিজেপি ক্ষমতায় ফিরবে, তা নিয়েই জোর আলোচনা চলছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে সেখানে মার্কিন অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট গাজাকে যুক্তরাষ্ট্রের অধীনে নিতে চাওয়ার পরই তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে সৌদি আরব। এদিকে ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনিরা অন্য জায়গায় পুনর্বাসিত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকাকে দখলে নিয়ে সেখানকার অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে, এছাড়া নতুন চাকরি এবং আবাসন সুবিধা সৃষ্টি করবে। সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেছেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তা ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিলে ইসরায়েল সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এবং সফল হবে। তবে সৌদি আরব বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না। এই মন্তব্য করেছেন সৌদির ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। ফিলিস্তিনিদের প্রতি তাদের অবস্থানের বিষয়ে আলোচনার সুযোগ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দেওয়াতে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তৎপরতা চলে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে দেয় সৌদি আরব। এদিকে ট্রাম্পের এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মনে করে, ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ও উত্তেজনা বাড়াবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। চীনের মূল ভূখণ্ড এবং হংকং থেকে পার্সেল গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডাক পরিষেবা এই খবর জানিয়েছে। কোম্পানির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থগিতাদেশের ফলে চিঠিপত্রের ওপর কোনো প্রভাব পড়বে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। ডোনাল্ড ট্রাম্প চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের পর এই খবর এলো। এদিকে চীনও তার জবাবে মার্কিন পণ্যে 15% শুল্ক বসিয়েছে। সুইডেনে একটি স্কুলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 11। আশঙ্কাজনক অবস্থায় আছে কয়েকজন, হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সুইডেনের পশ্চিমাঞ্চলীয় অরেব্রো শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী রিস বার্গস্কা নামের একটি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। পরে নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয়। তবে এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। হামলায় কোনো গোষ্ঠী জড়িত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে না পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। এবার খেলার খবর। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। অনেকটা খুঁড়িয়ে এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করে খুলনা। সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা। লিগ পর্বের মুখোমুখি লড়াইয়ে দুই দলেরই আছে একটি করে জয়। আর 2013 সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার সুযোগ চিটাগংয়ের সামনে। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল। কোচ নিয়ে চলা বাংলাদেশ নারী ফুটবলারদের বিদ্রোহের মধ্যেই সাবজয়ী খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন বাফুফের নারী উইংয়ের সদস্য টিপু সুলতান। কোনো কিছু যাচাই বাছাই না করে এমন সংবাদে কান না দেওয়ার কথা জানান তিনি। এদিকে গভীর রাতে ঘুম ভাঙে বাফুফের। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তদন্তের আশ্বাস দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা 18 জন ফুটবলারদের মধ্যে একজন মাসুসিমা সুমাইয়া। আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণার আগে বাফুফে বরাবর যে চিঠি লিখেছিল মেয়েরা, সেটা ছিল সুমাইয়ার লেখা। তবে এই চিঠি শেষমেশ কাল হয়ে দাঁড়িয়েছে জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই ফুটবলারের জন্য। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাসের মাধ্যমে অভিযোগ তোলেন ফুটবলারদের হয়ে বাফুফেকে চিঠি লেখায় হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে বাফুফের নির্বাহী কমিটি ও নারী উইংয়ের সদস্য টিপু সুলতান বলছেন সুমাইয়ার অভিযোগ ভিত্তিহীন। আসলে গণমাধ্যমে যেটা দেখি অনেক কিছু বাস্তবতা এক নয়, সেটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, বিকজ এটা তো আমি নিজ চোখে দেখিনি, পত্রপত্রিকার নিউজের মাধ্যমে যা দেখতেছি বা শুনতেছি এটা কতটুকু যৌক্তিক কতটুকু সত্য নিজে থেকে ওই গণমাধ্যমকে জানিয়েছে বিষয়টা। উনি অভিযোগ করেছে, তার অভিযোগটা অথেন্টিক কিনা, যুক্তিসঙ্গত কিনা, লজিক্যাল কিনা, এটা খতিয়ে দেখার বিষয়। গেল বৃহস্পতিবার শুরু হওয়া বিদ্রোহের পরপরই সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে কাজ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের এই সদস্য বলছেন বাফুফে সভাপতি দেশে ফিরলে দ্রুত সমাধান হবে বিষয়টি। আনফরচুনেট, মানে আমাদের কেউর কাম্য নয় যে ঘটনা ঘটে গিয়েছে বা এখনও চলতেছে। আমার মনে হয় অদ্যাবধি এটা নিরসন হয়ে যাবে। নারীরা দেশের জন্য অনেক গৌরব অর্জনের ক্ষেত্রে তাদের যথেষ্ট ভূমিকা আছে, এটা তো অস্বীকারের কিছু নাই। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সিদ্ধান্ত নেয় এগুলিও তো অযৌক্তিক কিছু না। নারী ফুটবলারদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো ক্রীড়া অঙ্গনে নারীদের টিকে থাকার মতো হুমকি বলে মনে করেন গিনেস বুকে নাম লেখানো বাংলাদেশের নারী টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। এখন এই সময় এই বিংশ শতাব্দীতে এই 2025 সালে এসে কেন আমরা মেয়েদের চোখের কান্না দেখব? কেন মেয়েরা কাঁদবে? কেন মেয়েরা বলবে যে আমরা এই জীবন চাই না, আমরা খেলতে পারছি না? কেন ফুটবল প্লেয়াররা কাঁদছে, তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেটা আমাকে খুব ব্যথিত করেছে। কারণ আমি তো একজন দিন শেষে আমি একজন খেলোয়াড়। তা আমি মনে করি যে শুধু সরকার না, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। 2 বার সাফ জয়ী বাংলাদেশ নারী দলের বিদ্রোহী হয়ে ওঠার পেছনে কার্যত ফেডারেশনের অবহেলাকেই দায়ী করছেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানিয়ে দেবো আরও একবার সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তেল না পেয়ে ভোগান্তিতে চালকেরা। ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে, 70টি আসনে মোট ভোটার 1.5 কোটি। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা, খেলা শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। বেলা 4টায় রয়েছে দীপ্ত স্পোর্টস, দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।